সো যদি ফার্স্টে আমরা দেখি এখানে বুলিয়ান এলজেব্রার জনককে, বুলিয়ান এলজেব্রার জনক হচ্ছে জর্জ বুল, যিনি হচ্ছে 1815 সালে জন্মগ্রহণ করছিল এবং হচ্ছে 1864 সালে হচ্ছে উনি মৃত্যুবরণ করছিল। যদিও এটা জানাটা আহামরি কিছু না, যদি এমসিকিউতে অনেক সময় আসে তখন তোমরা হচ্ছে এই জিনিসটা ফোকাস করতে পারো, ঠিক আছে। তবে এই বুলিয়ান এলজেব্রার ইতিহাসটা সম্পর্কে আমাদের ফার্স্টে জানতে হবে যে বুলিয়ান এলজেব্রাটা অ্যাকচুয়ালি ফার্স্টে কোন জায়গা থেকে হচ্ছে ইন্ট্রোডিউস হয়েছিল। সো জর্জ বুল সর্বপ্রথম 1847 সালে ওনার একটা প্রকাশিত গ্রন্থ ছিল, যে গ্রন্থটার নাম হচ্ছে দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক। এই যে দেখো এখানে আমি লিখে রাখলাম ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক, দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক। এই গ্রন্থে জর্জ বুল উনি সর্বপ্রথম বুলিয়ান এলজেব্রা সম্পর্কে আলোচনা করেন, ঠিক আছে। অনেক সময় এই কোশ্চেনটা এমসিকিউতে আসে যে জর্জ বুল কত সালে দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক যে গ্রন্থটা এটা আবিষ্কার করছেন বা হচ্ছে আলোচনা করছেন, এটা হচ্ছে 1847 সালে। আর এই গ্রন্থতে উনি সর্বপ্রথম যে বুলিয়ান এলজেব্রাটা, এই বুলিয়ান এলজেব্রা সম্পর্কে উনি আলোচনা করেন এবং পরবর্তীতে 1854 সালে ওনার আরেকটা গ্রন্থ বের করে উনি, যেটার নাম হচ্ছে an investigation of laws of thought। এই গ্রন্থের মধ্যে উনি পরবর্তীতে বুলিয়ান এলজেব্রা সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করেন। তার মানে এই জায়গাতে যদি আমাদের জানার প্রয়োজন হয় তাহলে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যে সর্বপ্রথম ওনার যে গ্রন্থটা ছিল সেই গ্রন্থটা কত সালে ছিল, 1847 সালে, এবং সেটার নাম ছিল দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক। এটার মধ্যে প্রাথমিকভাবে উনি আলোচনা করেন, তবে বিস্তারিত আলোচনা করেন কোন গ্রন্থে, এটা যদি এমসিকিউতে আসে তখন আমরা অবশ্যই সেটা জানবো। an investigation of laws of thought, যেটা হচ্ছে 1854 সালে উনি কি করছেন, আলোচনা করছেন, মানে 1854 সাল, ঠিক আছে। ওকে, দেন আমরা যদি এরপরে যাই যে আসলে উনি বুলিয়ান এলজেব্রা যে তত্ত্বটা দিল এটা অ্যাকচুয়ালি কিসের উপর ভিত্তি করে দিল। মেইনলি বুলিয়ান এলজেব্রার ভিত্তি প্রস্তরটা ছিল হচ্ছে সত্য এবং মিথ্যা এই যুক্তির উপর ভিত্তি করে, ঠিক আছে। জর্জ বুল হচ্ছে গণিত এবং যুক্তির মাধ্যমে এই বুলিয়ান এলজেব্রাটা আবিষ্কার করেন, যেটা আমরা একটু পরে হয়তো এখানে সংজ্ঞা আকারে দিব। অনেক সময় কিন্তু বুলিয়ান এলজেব্রা কি, এটা কিন্তু তোমাদের কতে কোশ্চেন হয় যে বুলিয়ান এলজেব্রা কি, এটা অনেক সময় হচ্ছে কতে আসে, একটু পরে আমরা এটা জানবো। যাই হোক, তো প্রথমে দুইটা গ্রন্থ সম্পর্কে আমরা জেনে নিলাম, তারপরে এটার মেইন কনসেপ্টটা কি আমরা জানতে হবে। বুলিয়ান এলজেব্রার মধ্যে আমরা মেইনলি দুইটা জিনিসের উপর ভিত্তি করে সবকিছু নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে সত্য আর একটা হচ্ছে কি মিথ্যা। এই দুই যুক্তি বা লজিকের উপর ভিত্তি করেই হচ্ছে উনি এই পুরা আলোচনাটা বা যে তত্ত্বটা সেটা আবিষ্কার করেন। অর্থাৎ কেউ যদি তোমাদের কাছ থেকে জানতে চায় যে বুলিয়ান এলজেব্রার ভিত্তি কি কি, তখন অবশ্যই আনসার দিব সেটা হচ্ছে কি সত্য এবং মিথ্যা। এবং যখন বাইনারি সংখ্যা আবিষ্কার হয়, তখন উনি হচ্ছে বাইনারি সংখ্যার যে দুইটা ডিজিট আছে অর্থাৎ 1 এবং 0, এই 1 এবং 0 কে হচ্ছে বুলিয়ান এলজেব্রার যে মূল ভিত্তি ছিল দুইটা অর্থাৎ সত্য এবং মিথ্যা, সেই জিনিসগুলোকে হচ্ছে বাইনারি ডিজিট যে এগুলোর সাথে কম্পেয়ার করে ফেলছে এবং উনি 1 বলতে পরবর্তীতে সত্যকে বুঝাইছে, যে 1 বলতে সত্য এবং 0 বলতে হচ্ছে কি মিথ্যাকে বুঝাইছে। 1 বলতে উনি সত্যকে বুঝাইছে এবং 0 বলতে হচ্ছে উনি কি মিথ্যাকে বুঝিয়েছে। ওকে, আমাকে ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে, ফাইন। তো মেইন যে কনসেপ্টটা সেটা কি, যে বুলিয়ান এলজেব্রায় জর্জ বুল মেইনলি হচ্ছে দুইটা জিনিসের উপর ভিত্তি করে এই পুরো আলোচনাটা বা তত্ত্বটা আবিষ্কার করেন, একটা হচ্ছে সত্যতা আর একটা হচ্ছে মিথ্যা। এবং সত্য এবং মিথ্যাকে বাইনারি পদ্ধতি আবিষ্কার হওয়ার পর, এই যে দেখো বাইনারি সংখ্যা আবিষ্কৃত হওয়ার পর বুলিয়ান এলজেব্রায় সত্য ও মিথ্যাকে উনি 1 ও 0 দিয়ে পরিবর্তনের মাধ্যমে কম্পিউটারে অঙ্ক করার সমস্ত গাণিতিক সমস্যা সমাধান করা সম্ভব হয়ে যায়। অর্থাৎ শুরুতেই ওনার যে তত্ত্বটা ছিল সেটা মেইনলি ছিল হচ্ছে সত্য এবং মিথ্যার উপর বেস করে, কিন্তু বাইনারি সংখ্যা যখন আবিষ্কার হয় তখন উনি সেটাকে 1 এবং 0 এর সাথে কম্পেয়ার করে খুব ইজিলি হচ্ছে গণিত এবং যুক্তির মাধ্যমে বিভিন্ন সমস্যাকে সমাধান করার উপায় আমাদেরকে শিখিয়ে গেছেন এই বুলিয়ান এলজেব্রা তত্ত্বে, ঠিক আছে। তো এর পরের যে কাজটা সেটা হচ্ছে আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি বুলিয়ান এলজেব্রা কি। দেখো এখানে খুব সুন্দর করে আমি লিখে রাখছি যে বুলিয়ান এলজেব্রা কাকে বলে। দেখো বুলিয়ান এলজেব্রা, এই যে দেখো জর্জ বুল সর্বপ্রথম গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন এবং গণিত ও যুক্তির উপর ভিত্তি করে উনি এক ধরনের এলজেব্রা তৈরি করেন, যাকেই আমরা বুলিয়ান এলজেব্রা বলে থাকি। অর্থাৎ একই কথা মাথায় রাখতে হবে তোমাদের যে গণিত এবং যুক্তির মধ্যে একটা
তুলনা বা সম্পর্কের মাধ্যমে উনি হচ্ছে যে তথ্যটা আবিষ্কার করেন, সেই তথ্যকে হচ্ছে আমরা কি বলে থাকবো, বুলিয়ান অ্যালজেব্রা বলে থাকবো। বুলিয়ান অ্যালজেব্রা সর্বপ্রথম উনি আলোচনা করছিল কোথায়, ওনার গ্রন্থ দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক, যেটা 1847 সালে, ঠিক আছে। এবং পরবর্তীতে বিস্তারিত ধারণা দিয়েছে 1854 সালে, যেটা হচ্ছে এন ইনভেস্টিগেশন অফ লস অফ থট নামে যে গ্রন্থটা ছিল সেটার মধ্যে। সো শুরুতেই তোমরা এই কনসেপ্টটা জেনে নিবা, জর্জ বুল সম্পর্কে জানবা। এই যে উনি হচ্ছে আমাদের জর্জ বুল, যিনি হচ্ছে আমাদেরকে এই বুলিয়ান অ্যালজেব্রা তত্ত্বটা সম্পর্কে বিস্তারিত ধারণা দিচ্ছেন। ওনার নাম থেকে অ্যাকচুয়ালি বুলিয়ান অ্যালজেব্রা নামকরণটা হয়। জর্জ বুল ওনার নাম ছিলেন, এবং সেই জন্য উনি ওনার তত্ত্ব যেটা বা আলোচনা যেটা সেটাকে বুলিয়ান অ্যালজেব্রা নামে নামকরণ করেন। দেন আমাদের বুলিয়ান অ্যালজেব্রার মূল যে কথা, এই কথাটা সম্পর্কে জানতে হবে। দেখো, বুলিয়ান অ্যালজেব্রার মূল কথা হচ্ছে কি, সত্য এবং মিথ্যা। যখন বাইনারি আমরা আবিষ্কার হয়, তখন হচ্ছে সত্যকে উনি এক দ্বারা প্রকাশ করে এবং মিথ্যাকে উনি শূন্য দ্বারা প্রকাশ করে। অর্থাৎ বলা হয়েছে যে বুলিয়ান বীজগণিতে একটি চলকের কেবল দুটি মান থাকবে, একটি চলকের কেবল দুটি মান হতে পারবে, একটা হচ্ছে সত্য, আরেকটা হচ্ছে কি মিথ্যা। অর্থাৎ সত্য যখন, সেটাকে আমরা ট্রু বলতেছি, যেটাকে টি দিয়েও প্রকাশ করা হয়, এবং বাইনারি ডিজিট 1 দিয়েও সেটিকে বোঝানো হয়ে থাকে। আর যেটা মিথ্যা সেটাকে আমরা ফলস বলি, এফ দিয়েও প্রকাশ করা হয়, যেটাকে আমরা 0 দিয়েও বাইনারি ডিজিটে বলতে পারি, ঠিক আছে। ওকে, দেন আমরা যদি আরো যে জিনিসটা সেটা দেখি, যে বুলিয়ান স্বতঃসিদ্ধ, ঠিক আছে, যেটাকে আমরা পোস্টুলেটস বলে থাকি। দেখো, মেইনলি কিন্তু আমরা আমাদের এই যে বুলিয়ান অ্যালজেব্রা তথ্যটা আছে, সেই তথ্যের মধ্যে জাস্ট হচ্ছে যোগ এবং গুণ সম্পর্কে জানবো, ঠিক আছে। যোগ এবং গুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই বুলিয়ান অ্যালজেব্রাতে। এখানে কোনো প্রকার ভাগ কিংবা বিয়োগ এগুলো কিন্তু নাই। তোমরা হয়তো এই জিনিসটা লক্ষ্য, যারা পড়ছো তারা অলরেডি লক্ষ্য করছো, আর যারা মানে পড়ো নাই বা জানো নাই তারা অবশ্যই জেনে রাখো যে আমরা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় যোগ এবং গুণের মাধ্যমে যাবতীয় কাজগুলো করব। এক্ষেত্রে যোগ ও গুণের জন্য জর্জ বুল কিছু বিশেষ নিয়ম উনি ইন্ট্রোডিউস করে গেছে ওনার তত্ত্বে। যেই নিয়মগুলো অনুসরণ করি হচ্ছে সবগুলো ম্যাথ, অর্থাৎ আমরা যে লজিক্যাল যে জিনিসগুলো আছে, সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোকে সমাধান করব। এই যে নিয়মটা মেনে চলা, এই নিয়মগুলোকে হচ্ছে আমরা বুলিয়ান স্বতঃসিদ্ধ বলি। এই যে দেখো, বুলিয়ান অ্যালজেব্রায় শুধু বুলীয় যোগ, দেখছো, বুলীয় যোগ ও গুণের মাধ্যমে সব কাজ সম্পাদন করা হয়। যোগ ও গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা কতগুলো নিয়ম মেনেছে, আর এই নিয়মগুলো কি হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। এটা কতে অনেকবার আসে যে বুলিয়ান স্বতঃসিদ্ধ কি। যদি আমাদের কোশ্চেন হয় যে বুলিয়ান স্বতঃসিদ্ধ কি, তখন বলবা যে বুলিয়ান অ্যালজেব্রায় বুলীয় যোগ এবং গুণের জন্য যে বিশেষ নিয়মগুলো মেনে চলে, সেই নিয়মগুলো কি হচ্ছে আমরা বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে থাকি, ঠিক আছে। তাহলে পুরোটা যদি আমরা একটু দেখি, আমরা এর আগের স্লাইডে আলোচনা করছি কি, যে 1847 সালে জর্জ বুল ওনার প্রথম যে গ্রন্থটা ছিল দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক, সেই গ্রন্থের মধ্যে উনি সর্বপ্রথম এটা নিয়ে আলোচনা করছে। বাট 1854 সালে উনি তার আরেকটা গ্রন্থ এন ইনভেস্টিগেশন অফ লস অফ থট যে গ্রন্থটা ছিল, ওখানে বিস্তারিত বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে জানাইছে আমাদেরকে। এবং ওখানের মেইন ভিত্তি ছিল, তোমরা অনেকেই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা পড়ো, বাট মেইন ভিত্তিটা কি এটা অনেকেই মানে জানতে চাও না, বা এটা খুব ভালো করে তোমরা মনে রাখো না। অনেকে হঠাৎ করে যদি কোশ্চেন করে যে বুলিয়ান অ্যালজেব্রার ভিত্তি কি, তোমরা হচ্ছে মানে অবাক হয়ে যাও। নরমালি হচ্ছে তোমরা জানো যে বাইনারির ভিত্তি যে আমরা নরমালি বলে থাকি, বাইনারির ভিত্তি হচ্ছে 2, তারপর হচ্ছে অক্টালের ভিত্তি, অক্টালের ভিত্তি হচ্ছে 8, দেন হচ্ছে যদি হেক্সাডেসিমাল বলি তাহলে হচ্ছে 16, তারপর হচ্ছে আরেকটা কি থাকে দশমিক, যেটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারের প্রথম অংশে আলোচনা করি। এগুলোর ভিত্তি হচ্ছে 10, 16, 8, 2। কিন্তু হঠাৎ করে যখন তোমাকে কেউ কোশ্চেন করে যে বুলিয়ান অ্যালজেব্রার ভিত্তি কি, এগো তখন তোমরা হচ্ছে ভেবাচেকা খাও, কত বলবা, 10 বলবা, 11 বলবা, না 16 বলবা, 2 বলবা। অনেকে আবার বুলিয়ান অ্যালজেব্রার সাথে বাইনারি একটা সম্পর্ক আছে, তাই ভিত্তি 2ও বলে ফেলে। বাট এটা কিন্তু ভিত্তি দুটি, এটা জানতে হবে কোনগুলা, সত্য এবং মিথ্যা, ঠিক আছে। এবং যখন বাইনারি সংখ্যার আবিষ্কার হয়, তখন উনি সেটাকে 1 এবং 0 মাধ্যমে কনভার্ট করে আমাদেরকে গাণিতিক যে সমস্যাগুলো সেগুলো সমাধান করার একটা মানে ওয়ে দেখাই দিছে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা ওখানে আরেকটা জিনিস জানছি যে বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে, এর আগের স্লাইড। আর বুলিয়ান অ্যালজেব্রার মূল কথা কি, এখানে আবার এই জায়গাতে খুব সুন্দর করে বলা আছে যে বুলিয়ান অ্যালজেব্রার হচ্ছে মূল কথা আমরা যদি বলি, তাহলে গণিত
এবং যে যুক্তি সেটার মধ্যে সম্পর্কের মাধ্যমে সমস্যা সমাধান করা। এবং এক্ষেত্রে প্রত্যেকটা বীজগণিত রাশির মান হয় সত্য হবে কিংবা মিথ্যা হবে। সত্য কি হচ্ছে উনি হচ্ছে ট্রু বলছে, যেটাকে হচ্ছে 1 দিয়ে প্রকাশ করা হয়, এবং মিথ্যাকে উনি ফলস বলছে, যেটাকে f দিয়ে প্রকাশ করা হয়, আবার 0 বলা যায় আর কি। আর উনি যোগ এবং গুণের মাধ্যমে ওনার বুলিয়ন সকল সমস্যাগুলো সমাধান করছে, এবং এই যোগ গুণের জন্য উনি বিশেষ কিছু নিয়ম ইন্ট্রোডিউস করে গেছে ওনার এই তত্ত্বে, যেটাকে আমরা বলি বুলিয়ন স্বতঃসিদ্ধ, যা পোস্টুলেট হিসেবে আমরা বলতে পারি। ওকে, দেন যদি হচ্ছে আমরা এই জায়গাটা একটু আলোচনা করি, এই জায়গাতে আমরা আরো কয়েকটা জিনিস জানবো, যে বুলিয়ান অ্যালজেব্রায় মেইনলি মৌলিক 3টা ক্রিয়া থাকে। কয়টা থাকে? 3টা ক্রিয়া। একটা হচ্ছে যুগের ক্রিয়া, একটা হচ্ছে গুণের ক্রিয়া, আর একটা হচ্ছে পূরকের ক্রিয়া। একটা হচ্ছে যুগের ক্রিয়া, একটা হচ্ছে গুণের ক্রিয়া, একটা হচ্ছে পূরকের ক্রিয়া। ঠিক আছে, একটা হচ্ছে যুগের ক্রিয়া, একটা হচ্ছে গুণের ক্রিয়া, আর একটা হচ্ছে পূরকের ক্রিয়া। আচ্ছা, যারা ক্লাস হয়তো মানে এর আগে দেখো না, এটা অবশ্যই দেখে নেবা, তোমাদের জন্য খুব ভালো হবে আর কি। যাই হোক, তো বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক ক্রিয়া হচ্ছে কয়টা? 3টা। এবং আমাদের অফলাইন ব্যাচের যারা তারা মানে যারা হচ্ছে এই কয়েকটা দিন ক্লাস করবে, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের অফলাইন ব্যাচে অবশ্য পরবর্তীতে দেখি বলে দিব, মানে এগুলো হচ্ছে তোমাদের আমি আবার হচ্ছে আলাদা করে দেখানোটা এটা অনেক টাফ হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা দেখলে আশা করি তখন এটা মানে আইডিয়া পেয়ে যাবা। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক ক্রিয়া কয়টা যদি কোশ্চেন করা হয়, তখন হচ্ছে আমাদের আনসার হবে 3টা। একটা হচ্ছে বুলিয়ান যোগের ক্রিয়া, বুলিয়ান গুণের ক্রিয়া, আর একটা হচ্ছে বুলিয়ান পূরকের ক্রিয়া। তাহলে কয়টা জিনিস পাচ্ছি আমরা? 3টা, যোগের ক্রিয়া, গুণের ক্রিয়া এবং পূরকের ক্রিয়া। যোগের ক্রিয়াকে আমরা অর অপারেশন বলি। অর মনে রাখবা, অর বলতে আমরা এখন থেকে যোগকে বুঝবো। ঠিক আছে, অর বলতে আমরা কি বুঝবো? যোগকে বুঝবো। বুলিয়ান অ্যালজেব্রায় যোগের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে অর গেট বলে। অলরেডি আমরা তখন একটু পরে আলোচনা যখন করব এগুলো সম্পর্কে, তখন তোমরা জানবা। বুলিয়ান গুণের ক্রিয়া, ঠিক আছে, বুলিয়ান গুণের ক্রিয়াকে বলা হয় হচ্ছে এন্ড অপারেশন। কি বলা হয়? এন্ড অপারেশন। একটা হচ্ছে যুগের ক্রিয়া, যেটাকে আমরা অর অপারেশন বলি, আর গুণের ক্রিয়াকে বলা হয় এন্ড অপারেশন। অর্থাৎ এখন থেকে যদি তোমরা এন্ড শুনো, তখন আমরা এটাকে কি বুঝবো? গুণ বুঝবো। আর অর থাকলে যোগ, আর লাস্ট হচ্ছে কি? পূরকের ক্রিয়া, যেটাকে নট অপারেশন বলা হয়। এগুলো কিন্তু প্রত্যেকটা টার্ম তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। যোগের জন্য অর, গুণের জন্য এন্ড, এবং পূরকের জন্য কি? নট। এই জায়গাতে একটা জিনিস এমসিকিউ তে আসে অনেক সময়, যে অর গেট কে বা অর যে ক্রিয়া আছে অর্থাৎ যোগের ক্রিয়াকে কিভাবে প্রকাশ করা হয়। মনে রাখবা, যোগের ক্রিয়াকে এই শেপে প্রকাশ করা হয়, ভি টাইপের আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে গুণের ক্রিয়াকে কিভাবে প্রকাশ করা হয়, মানে উল্টা। এই ভিটাকে যদি আমরা উল্টাই দিই, যেটা হবে, অর্থাৎ পাওয়ার সাইন না, আমাদের যখন ক্যালকুলেটরে দেখি বা কোনো কিছু দেখি, পাওয়ার সাইন যেটা থাকে না, সেরকম আর কি। তাহলে যোগের ক্রিয়ার জন্য আমরা ভি যেটা, সেটাকে বুঝবো। গুণের ক্রিয়ার জন্য হচ্ছে এই ভিটাকে উল্টে ফেললে যা হবে সেটা করে ফেলবো। আর পূরকের জন্য হচ্ছে এরকম একটু ডেউ শেপের হয় আর কি। ঠিক আছে, তাহলে আমরা যদি খেয়াল করি, বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক ক্রিয়া কয়টা? মৌলিক ক্রিয়া হচ্ছে 3টা। একটা হচ্ছে যুগের ক্রিয়া, একটা হচ্ছে গুণের ক্রিয়া, আর একটা হচ্ছে কি? পূরকের ক্রিয়া। যুগের ক্রিয়া, গুণের ক্রিয়া এবং পূরকের ক্রিয়া। টোটাল কয়টা? টোটাল 3টা। একটা হচ্ছে যুগের ক্রিয়া, একটা হচ্ছে গুণের ক্রিয়া, এবং একটা হচ্ছে পূরকের ক্রিয়া। ঠিক আছে, একটা হচ্ছে যুগের ক্রিয়া, গুণের ক্রিয়া, এবং হচ্ছে কি? পূরকের ক্রিয়া। আচ্ছা, কেউ কি কমেন্ট করতেছো? ওকে, তোমরা অনেকেই দেখতেছো, অনেকে কমেন্ট করতেছো। ফাহিমা আলফি বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই অনেকেই হচ্ছে মেনশন করছো, বাট যারাই হচ্ছে নাই ক্লাসে, তোমরা চাইলে মেনশন দিয়ে রাখতে পারো, যে কোনো সময় তারা দেখতে পারবে। আশা করি ক্লাসগুলো হেল্পফুল হবে। সো মেইনলি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক ক্রিয়া যদি কয়টা বলা হয়, তখন আমরা বলবো 3টা, যোগ, গুণ এবং পূরক। দেন একটু আগে কিন্তু আমরা বলছিলাম বুলিয়ান পোস্টিউলেটস যেটাকে বলা হয়, অর্থাৎ বুলিয়ান স্বতঃসিদ্ধ। কত অনেক সময় কোশ্চেন হয়, এটা কি ছিল, কাকে বলে যদি হয়, তখন আমরা জানি যে জর্জ বুল যোগ এবং গুণের জন্য কিছু স্পেসিফিক নিয়ম ওনার এই তত্ত্বের মধ্যে উনি ইন্ট্রোডিউস করে গেছে, যেটাকে আমরা বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে থাকি। এখন এই যুগের যে নিয়মগুলো, এই নিয়মগুলো কি সেটা উনিও একটু করে ওনার বিভিন্ন অ্যাজাম্পশনের মাধ্যমে দেখিয়ে গেছে। ফর এক্সাম্পল, আমাদের ইনপুট যদি হয় 0 0, চলো আমরা দুইটা হিসেবে এখানে চিন্তা করতেছি। ফর এক্সাম্পল, এটা হচ্ছে এ চলক, এটা ধরো হচ্ছে বি চলক, এটা হচ্ছে আমাদের আউটপুট। সো এ এবং বি উভয় যখন 0 হবে, তখন এটার সাথে আমরা যদি যোগ করি, এই যে দেখো এখানে বলছে যে যুগের ক্ষেত্রে, অর্থাৎ আমরা এখানে অর কে বুঝতেছি, কি বলতো? অর কে বুঝতেছি। সো 0 সাথে যখন 0 যোগ করে, ইউজুয়ালি আমাদের যা হয় তাই 0 হয়ে যাবে। 0 সাথে যখন 1 যোগ করা হয়, তখন 1 হয়ে যাবে। এটাও আমাদের নরমালি 1 এর সাথে 0 যখন যোগ হয়, এক্ষেত্রে এটা 1 হয়ে যায়। অর্থাৎ
এই তিনটা কনসেপ্ট হচ্ছে নর্মাল যুগ আমরা যেভাবে করি, ক্যালকুলেটরে চাপ দিলে যেমন হয় ঠিক তেমনই হবে, কিন্তু পার্থক্যের জায়গা হচ্ছে এই ক্ষেত্রে। ঠিক আছে, এখানে দেখো 1 এবং 1, যেহেতু আমরা যুগের যে নিয়ম সেটা জানতেছি, আর যুগ বলতে আমরা কি বুঝি, অর অপারেশনকে বুঝে থাকি। এখন 1 + 1 যে যোগফলটা সেটা বুলিয়ানের যে প্রায় 1ই হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু বাইনারি যুগ জানি, যারা হচ্ছে অলরেডি থার্ড চ্যাপ্টারের ফার্স্ট অংশটা পড়ছো তারা হয়তো জানো যে 1 + 1 = হচ্ছে 10, অর্থাৎ 10 হয়ে যায়। ঠিক আছে, এটা কিভাবে, আই থিঙ্ক এতদিন পর্যন্ত তোমরা যারা ফার্স্ট ইয়ার আসো কিংবা যারা সেকেন্ড ইয়ার আসো এটা সবাই জানো। সো তখন কিন্তু বাইনারি যুগের বেলায় আমাদের আনসারটা হয়েছিল কত, 10, অর্থাৎ 10 হয়েছিল। কত হয়েছিল, 10 হয়েছিল। কিন্তু যখন আমরা 1 + 1 করতেছি বুলিয়ান যুগের বেলায়, তখন 1ই হচ্ছে। ব্যাপারটা একটু কনফ্লিক্টিং না? এক্স্যাক্টলি কনফ্লিক্টিং, কারণ বাইনারি যুগ এবং বুলিয়ান যুগ কখনোই এক নয়। এটা খতে কোশ্চেন আসে, মনে রেখো, যে বলে যে বুলীয় যুগ ও বাইনারি যুগ এক নয়, বাইনারি যুগ একই নয়, ব্যাখ্যা করো। হ্যাঁ, এরকম ভাবে অনেক সময় কোশ্চেন হয়। তাহলে দেখো বুলিয়ান যুগ হচ্ছে 1 + 1 = 1 হচ্ছে, আর 1 + 1 = 10 হচ্ছে বাইনারি যুগে, তাহলে কি এক? উত্তর হচ্ছে না। এটা যদি তুমি জাস্ট বলতে পারো তাহলে 1 নাম্বার পেয়ে যাবে। আর একটু এরকম যদি একটা एग्जांपल দিয়ে একটু ব্যাখ্যা করে দেখাও তাহলে তোমাকে 2 2 দিয়ে দিবে। কারণ খতে হচ্ছে তুমি যদি মেইন কনসেপ্টে আলোচনা করতে পারো, এক্ষেত্রে স্যাররা তোমাকে খ অর্থাৎ 2 এ 2 দিতে বাধ্য। কারণ এখানে তোমার বানাই লেখার আর কি আছে বলো? এখানে তো তুমি চাইলে তোমার মন গড়া মতো কিছু লিখতে পারতেছো না। আচ্ছা, কেন এই দুইটার আলাদা আলাদা পার্থক্য? বাইনারি যুগ সম্পর্কে আই থিংক তোমরা সবাই জানো। তাহলে এই যুগটার কনসেপ্টটা কোত্থেকে আসছে মনে রাখবা, জর্জ বুল উনি বলে গেছে যখন চলক একই রকমের হয় তখন ওই চলকগুলার যোগফল, ওই চলকের যে রাশির মান সেটা ইটসেলফ একবার বসে যায়। কথাটা একটু যদি অন্যরকম মনে হয় তাহলে মনে রেখো যে a + a = a হয়ে যায়। এটা হচ্ছে বুলিয়ান মৌলিক উপপাদ্য। আমরা যখন একটু সামনে যাব তখন এগুলো নিয়ে আলোচনা করব। মনে রাখবা এটা হচ্ছে কি মৌলিক উপপাদ্য, যেটাকে আমরা অপরিবর্তনীয় উপপাদ্য বলে থাকি। বুলিয়ান অপরিবর্তনীয় উপপাদ্য, অর্থাৎ a + a + a ও যদি হইতো তখন আমাদের আনসারটা ঠিক এই হতো। লাইক এখানে যেমন হয়েছে 1 + 1, দেখো এই 1 চলকটা একাধিকবার যোগ হয়েছে, সেজন্য আমরা কি করব, ওই যুগের জন্য একটা যে চলক 1 সেটাই হচ্ছে রেজাল্ট হিসেবে শো করব। এখানে যদি 1 + 1 + 1 + আরো কতগুলো 1 থাকতো, এখানে কিন্তু চেঞ্জ হইতো না, সবগুলো 1 এর যোগফল ওই একবারই 1 লিখলে আমাদের হয়ে যেত। বুঝছো? এই জায়গাতে দেখো জর্জ বুলের যে যুগের যে কনসেপ্টটা, এটা কিন্তু বাইনারি যুগের সাথে এক নয়। ঠিক আছে, এখানে আমরা এটা দেখলাম। আচ্ছা, সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? ওকে, আচ্ছা, তোমরা হয়তো জানো যে অফলাইনে কয়েকজন হয়তো মিস করছে। যারা যারা মিস করছে তাদের সবাইকে হচ্ছে আমাদের এই লাইভে হচ্ছে মেনশন দিয়ে দাও, যাতে তারা হচ্ছে দেখে নিতে পারে। ঠিক আছে, আশা করি তাহলে তোমরা বুঝতে পারছো যে কেন হচ্ছে বাইনারি যুগ এবং হচ্ছে বুলিয়ান যুগ এক নয়। বাইনারি যুগ এবং বুলিয়ান যুগ এক নয়, কারণ হচ্ছে এই অপরিবর্তনীয় সূত্রের কনসেপ্ট অনুযায়ী জর্জ বুল বলে গেছে একই চলক যখন আমরা একাধিকবার যোগ করব তখন ওই চলকের রাশির মান একবার হচ্ছে ওই চলকটা লিখলেই হবে। ঠিক আছে, দেন আমরা যদি হচ্ছে গুণের কনসেপ্টে যাই, ইউজুয়ালি যেমন গুণ হয় 0 সাথে 0 গুণ করলে 0ই হয়, 0 সাথে 1 গুণ করলেও 0 হয়, 1 এর সাথে যখন 0 গুণ হয় এক্ষেত্রেও 0 হয়। অর্থাৎ এই তিনটা কনসেপ্ট দেখো আমরা নরমালি যেভাবে গুণ করি এরকমই। ঠিক আছে, কিন্তু এই জায়গাতেও দেখো 1 × 1 = 1ই হয়, এখানে আবারও ওই রকম হয়ে গেছে। অর্থাৎ জর্জ বুল ওনার অপরিবর্তনীয় সূত্রের মধ্যে যা বলে গেছে সেটার মেইন কনসেপ্ট হচ্ছে এরকম যে a + a = a হবে, a × a = a হবে। অর্থাৎ আমরা যদি বলি 1 + 1 + 1 = 1 হয়, 1 × 1 = 1 হয়। এই মৌলিক যে উপপাদ্য সেই অপরিবর্তনীয় মৌলিক উপপাদ্যে উনি অর্থাৎ জর্জ বুল এই কনসেপ্টটা বলে গেছে। তাই হচ্ছে আমরা 1 × 1 যখন দিব তখন আমাদের আউটপুট কি হবে, জাস্ট ইটসেলফ ওই 1 একবার হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গুণের ক্রিয়া। লাস্ট যে তিনটা ক্রিয়া ছিল, এটা লাস্ট ছিল হচ্ছে পূরকের ক্রিয়া। পূরকের ক্রিয়া কি? এই যে দেখো বুলিয়ান এলজেব্রায় চলকের দুইটি সম্ভাব্য মান হয়, অর্থাৎ 1 হয় অথবা 0 হয়। মনে রাখবা, হয় 1 হবে বা 0 হবে। 1 এবং 0 জাস্ট এই দুইটাই হতে পারে। 1 বলতে আমরা কি বুঝি, সত্যকে।
জিরো বলতে আমরা কি বুঝবো, মিথ্যাকে। ঠিক আছে, তাহলে 1 ও 0 কে একটিকে অপরটির পূরক বা কমপ্লিমেন্ট, যেটাকে বলা হয় কমপ্লিমেন্ট বলা হয়। 1 এর পূরক হবে 0 এবং 0 এর পূরক হবে 1, অর্থাৎ সত্যকে উল্টিয়ে দিলে মিথ্যা হবে এবং মিথ্যাকে উল্টিয়ে দিলে সত্য হবে। ওনার কনসেপ্টটা ছিল পূরকের বেলায় এই রকম, যে 0 যখন হবে অর্থাৎ মিথ্যা যখন হবে ওইটাকে আমরা উল্টাই দেব, উল্টাই মিন্স কমপ্লিমেন্ট করে দেব, যেটাকে উনি কমপ্লিমেন্ট হিসেবে আখ্যায়িত করেছে, মানে উল্টায় দেওয়া। 0 থাকলে 1, 1 থাকলে 0, মানে অনেকটাই হচ্ছে তোমরা এটা মনে রাখতে পারো। আমরা একের পরিপূরক করছিলাম, তোমাদের অনেকের হয়তো মনে আছে যে আমরা যখন 2 এর পরিপূরক আলোচনা করছি তখন কিন্তু একের পরিপূরক বের করে দেন বাইনারি দিয়ে যোগ করে হচ্ছে আমরা 2 এর পরিপূরক বের করছি। তো তখন আমরা কিন্তু একটা জিনিস মানে করছি, সেটা কি করছি বলতো, যে একের পরিপূরক করছি, যে বাইনারি ভ্যালুটা ছিল ওটাকে 0টাকে 1 করছি, 1টাকে 0 করছি, করে হচ্ছে আমরা একের পরিপূরক করছিলাম। এখানেও পূরকের যে কনসেপ্টটা মোটামুটি এরকমই, যখন ইনপুট 0 হবে তখন আউটপুট হয়ে যাবে 1, যখন ইনপুট থাকবে 1 তখন আউটপুট হয়ে যাবে 0। ইজিক্যালি ঠিক এই কারণেই হচ্ছে আমরা বুলিয়ান পূরকের কনসেপ্টটাকে মাথায় রাখবো। 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। কথা কি বুঝছো?